কল্পনা করুন এমন এক ইতিহাস যা আমাদের সবার অজানা, যেখানে এক দ্বীপের সাহসী রাজা এবং তার প্রজারা সোনা আর নিজেদের মাটি রক্ষা করতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই লড়াইয়ে জীবন দিয়েছিল কিন্তু মাথা নোয়ায়নি। এরপর কি হয়েছিল সেই ইতিহাসের রেশ ধরে ৭০ বছর পর একজন সাধারণ কনস্টেবল তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে বের করার জন্য এমন এক মিশনে যায় যা তার জীবনটাই পাল্টে দেয়। আজকের এই গল্পটি আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি সাথে, আর বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া তামিল অ্যাকশন থ্রিলার মুভি যার নাম কিংডম। শ্বাসরুদ্ধকর প্লট, অপ্রত্যাশিত মোড় আর হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগ, এই সব কিছুর মিশেলে তৈরি হয়েছে এই সিনেমা। গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, প্লিজ ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনারাই আমাদের অনুপ্রেরণা। তো চলুন আর দেরি না করে মূল গল্পে প্রবেশ করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই 1920 সালে শ্রীকাকুলাম নামের একটি দ্বীপ। এটি একটি দ্বীপ হলেও এখানে প্রচুর পরিমাণে সোনা ছিল। এই খবর পেয়ে ব্রিটিশ সৈন্যরা সেখানে আক্রমণ চালায়। তারা দ্বীপের মানুষদেরকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলে, কিন্তু এখানকার মানুষেরা তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে রাজি হয় না, কারণ তাদের কাছে এটি শুধু বাড়ি নয়, তাদের অস্তিত্বের অংশ। ব্রিটিশরা তাদেরকে উচ্ছেদ করার জন্য গোলাগুলি শুরু করে। তখনই এখানকার রাজা তার প্রজাদেরকে রক্ষা করার জন্য সামনে এগিয়ে আসেন। কয়েকজন ব্রিটিশ সৈন্য রাজার কাছে তাদের দাবি জানাতে আসে, কিন্তু রাজা তাদেরকে মেরে ফেলেন। এই খবর বাইরে থাকা ব্রিটিশদের কাছে দ্রুত পৌঁছে যায়, আর সাথে সাথে তারা প্রচণ্ড যুদ্ধ শুরু করে দেয়। তখন রাজা তার প্রজাদের নিয়ে আজব ধরনের মুখোশ পরে বেরিয়ে আসেন। যারা প্রাপ্তবয়স্ক তারা ঢাল তৈরি করে সামনে দাঁড়ায়, আর তাদের পেছনে ঢেকে রাখা হয় নারী এবং শিশুদেরকে। ব্রিটিশরা আবারও তাদেরকে সতর্ক করে, কিন্তু কোনো লাভ হয় না। ব্রিটিশ সৈন্যরা ওপেন ফায়ার শুরু করে দেয়। ঢাল নিয়ে মোটামুটি অনেকক্ষণ ভালোই ছিল ওরা, কিন্তু ব্রিটিশরাও তো সহজে ছাড়ার পাত্র নয়। তারা বোমা ফাটিয়ে এক পাশের দেয়াল ভেঙে ফেলে এবং লোকগুলোকে মারতে শুরু করে। রাজার লোকেরাও পাল্টা জবাব দেয়, কিন্তু ব্রিটিশদের আধুনিক অস্ত্রের সামনে তারা বেশি দিন টিকতে পারে না। লড়াই চলতে থাকার এক পর্যায়ে রাজা তার সকল নারী ও শিশুদেরকে একটি নৌকাতে তুলে দিতে সক্ষম হন, যেন তারা কোনো অজানা গন্তব্যে গিয়ে বেঁচে থাকতে পারে। তারপর ব্রিটিশরা রাজাকে মেরে ফেলে, আর সেই ধ্বংসযজ্ঞের মধ্যে আটকে পড়ে থাকে একটি ছোট্ট মেয়ে। সে কোনো দিশা না পেয়ে অন্যদিকে পালিয়ে যায়। এরপর কেটে যায় প্রায় ৭০ বছর। সাল 1991 সাল। হায়দ্রাবাদে অবস্থিত পুলিশ কার্যালয়ে ট্রেনিং চলছে। ঠিক তখনই একটা খাম হাতে সুরিয়া নামের এক ছেলেকে দেখা যায়। সুরিয়া তার বন্ধু প্রকাশের সাথে দেখা করতে এসেছিল। প্রকাশ ছিল একজন কনস্টেবল। সুরিয়া প্রকাশকে বলে, তুই আমার কাজটা করে দিচ্ছিস না কেন? প্রকাশ জানায়, আমি পুলিশ কমিশনারের অফিসে কাজ করি। পুলিশ কমিশনার নই যে তুই বললি আর আমি সাথে সাথে কাজটা করে দেব। আসলে সুরিয়া তার বড় ভাইকে খুঁজে বের করার জন্য এখানে এসেছিল। সুরিয়া নিজেও গ্রামের একটা থানার কনস্টেবলের চাকরি করত। সুরিয়ার কাছে তার এবং তার ভাইয়ের ছোটবেলার একটি ছবি ছিল। 18 বছর আগে ওর ভাই হারিয়ে গেছে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। সে বেঁচে আছে না মরে গেছে সেটাও সুরিয়া জানে না। প্রকাশকে অনেক করে বলাতে সে সুরিয়াকে একজন স্কেচ আর্টিস্টের সাথে দেখা করিয়ে দেয়। সুরিয়া পুরনো দিনের সেই ছবিটা দিয়ে বলে, স্যার একটু সাবধানতার সহিত কাজ করবেন, এটা কিন্তু আমার ভাইয়ের একমাত্র ছবি। পুলিশ কমিশনারের অফিসের বাইরে দিয়ে হেঁটে যাওয়ার সময় সুরিয়া দেখতে পায় একজন বৃদ্ধ লোক তার নাতির খোঁজ করছে। পুলিশ তার নাতনিকে ধরেছিল ঠিকই, কিন্তু কোনো FIR লিখেনি। তাকে এনকাউন্টার করার প্ল্যান করছিল। এই ব্যাপারটা দাদা বুঝতে পেরে অনেক অনুরোধ করে এবং কান্নাকাটি করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই ওদের মন গলে না। উল্টো পুলিশের SI সেই বৃদ্ধ লোকটিকেই মারতে শুরু করে। এই ব্যাপারটা দেখে সুরিয়ার রক্ত গরম হয়ে যায়। সে চুপি চুপি গিয়ে একটা দরজা খুলে দেয়। আসলে এই দরজাটার পেছনেই বৃদ্ধর নাতনিকে আটকে রাখা হয়েছিল। তারপর সুরিয়া আস্তে আস্তে গিয়ে সে SI কে কষে একটা চড় মারে। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা সবাই সুরিয়াকে মারতে শুরু করে। আসলে সে ডিস্ট্রাকশন তৈরি করেছিল যাতে ওই বৃদ্ধ লোকটা নাতিকে নিয়ে পালিয়ে যেতে পারে এবং কোর্টে গিয়ে সারেন্ডার করতে পারে। সুরিয়া অনেক মার খেয়েও পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর যখন বাড়িতে পৌঁছে তখন দেখতে পায় তার উপরের বস আগেই তার বাড়িতে এসে উপস্থিত। সিনিয়র অফিসার সুরিয়াকে অনেক কথা শোনায় এবং বলে, তোর এত বড় সাহস যে তুই তোর বড় স্যারের গায়ে হাত তুলেছিস, এটার জন্য তোকে সাসপেন্ড করা হবে। তখন সুরিয়া জানায়, স্যার ওই SI একজন বৃদ্ধকে জানোয়ারের মতো মারছিল, এজন্যই আমি তাকে চড় মেরেছি। এটাকে আমি কোনোভাবেই অন্যায় হিসেবে দেখতে পারবো না। এতে আমার চাকরি যদি চলে যায় তবে যাক। ঠিক তখনই সুরিয়ার মা সেখানে চলে আসে। মা তাকে বলে, তুই যা করেছিস সেটা একদম ঠিক করিসনি। এখন যদি তোর চাকরিটা চলে যায় তাহলে কি হবে? মায়ের কথা শুনে সে তার সিনিয়রকে সরি বলে। সুরিয়ার মা তার সাথে তেমন একটা কথা বলে না। আসলে যেদিন সুরিয়ার বড় ভাই হারিয়ে গিয়েছিল সেদিন থেকে গত 18 বছর ধরে তার মা এমন ব্যবহারই করছে। না কারোর সাথে ভালোভাবে কথা বলে আর না ঠিকভাবে খাবার খায়, যেন একদম একটা জীবিত লাশ হয়ে গেছেন তিনি। সব সময় তিনি তার ছেলের কথাই চিন্তা করেন। পরের দিন সকালবেলাতে সুরিয়া সাইকেলে করে থানার দিকে যেতে থাকে। পথে তার এক বন্ধু তাকে ডেকে বলে, আজকে তোর সাসপেনশন পাক্কা।
আমি দেখে আসলাম থানায় অনেকগুলো গাড়ি এসেছে হায়দ্রাবাদ থেকে, কিন্তু সুরিয়া এসব তোয়াক্কা না করে থানায় চলে আসে। সে পুলিশ কমিশনারকে দেখতে পায় আর সুরিয়াকে তিনি অনেক কথা শুনান। বলেন, তোমার এত বড় সাহস যে তুমি তোমার সিনিয়রকে থাপ্পড় মারো? তোমার নামে তো আরো অনেক কমপ্লেইন আছে। এইবার আমাকে একটা কথা বলো, একটা রিজন দাও যেটার জন্য আমি তোমাকে সাসপেন্ড না করব। তখন সুরিয়া বলে, স্যার আমি জানি আমাকে সাসপেন্ড করতে আপনি পারবেন না, কারণ আমার জন্য যে কয়েদিটি পালিয়েছে তাকে তো আপনারা অ্যারেস্ট করেননি, কারণ ওর তো কোনো এফআইআরই নেই। তো যদি আমার নামে কেস করেন তাহলে সেটা করতে হবে যে আমি কেন সিনিয়রকে থাপ্পড় মেরেছি। আর যখন জাজ জানতে পারবে যে আপনারা এনকাউন্টার করার জন্য ওকে ধরে রেখেছিলেন, তখন আপনার অবস্থাটাও খুব একটা ভালো হবে না স্যার, কারণ আপনার উপর আগে থেকেই 3টা অবৈধ এনকাউন্টারের কেস চলছে, তাই আপনি আমাকে সাসপেন্ড করতে পারবেন না। সুরিয়ার মুখে এমন কথা শুনে থমকে যায় কমিশনার। তারপরই দেখা যায় একজন পাশেই বসেছিল যার নাম জেপি। আসলে সুরিয়ার সাহসিকতা এবং বুদ্ধিমত্তা দেখে সে অনেক ইমপ্রেসড হয়ে গিয়েছিল। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলাতেই সুরিয়ার সাথে দেখা করতে চলে আসে জেপি স্যার। তিনি সুরিয়াকে একটা আন্ডার কভার অপারেশনের কথা বলেন, কিন্তু সুরিয়া রাজি হয় না, কারণ সে তো একজন সামান্য কনস্টেবল, আর সে কিভাবে আন্ডার কভার এজেন্ট হতে পারে। তখন জেপি স্যার জানান, এটা শুধুমাত্র তুমিই পারবে, কারণ তোমার মতো বুদ্ধিমান এবং সাহসী সোলজারের প্রয়োজন আমাদের। এরপরও কোনোভাবেই রাজি হয় না সুরিয়া এবং সে চলেই যাচ্ছিল সেখান থেকে। ঠিক তখনই জেপি বলে ওঠেন, তোমার ভাইকে কি তুমি খুঁজতে চাও না? এই কথাটা শুনে থমকে যায় সুরিয়া। তারপর জেপি বলেন, তুমি যদি এই মিশনটা নাও তাহলেই শুধুমাত্র তুমি তোমার ভাইকে খুঁজে পাবে, আর তা না হলে কোনো দিনও তুমি তোমার ভাইকে খুঁজে পাবে না। জেপির হাতে একটা খামও দেখা যাচ্ছিল, সেটার মধ্যেই সুরিয়ার বড় ভাইয়ের সব ডিটেলস ছিল। এগুলো দেখে রাজি হয়ে যায় সুরিয়া। তারপর ওর হাতে খামটা ধরিয়ে দিয়ে জেপি বলেন, এই মিশনে যাওয়ার আগে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমার যে পরিবার আছে এইটা তোমাকে ভুলে যেতে হবে, এমনকি তোমার চাকরিও। এরপরও রাজি হয়ে যায় সুরিয়া, কারণ তার বড় ভাইকে খুঁজে পাওয়ার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। পরদিন সকালবেলাতেই জেপি তাকে নিয়ে একটি জায়গায় চলে আসে। এইখানে সুরিয়ার ট্রেনিং শুরু হয়। জেপি সুরিয়াকে বলেন, শ্রীলঙ্কাতে জাফনা পোর্ট নামের একটা পোর্ট আছে। ইন্টেলিজেন্সের খবর অনুযায়ী জানা গেছে হংকং থেকে সেখানে একটা কনসাইনমেন্ট আসবে। একটা পুরো কন্টেইনার ভরা থাকবে গোলা বারুদে। সেটা যদি সন্ত্রাসীদের হাতে পড়ে যায় তাহলে অনেক বড় একটা ন্যাশনাল লেভেলের থ্রেট হয়ে যাবে, কারণ আমাদের প্রাইম মিনিস্টার এভাবেই মারা গিয়েছিলেন। আর সেই পোর্টে হওয়া সকল কালো ব্যবসা নিয়ন্ত্রণ করে শ্রীলঙ্কান কার্টেল, আর সেটার লিডে আছে সারাবান্দ আদিয়াপ্পা ও তার ছেলে মুরগান। গত কয়েক মাসে সারাবান্দ অনেকবার হংকং এ যাতায়াত করেছে, তো খুব তাড়াতাড়ি ওরা হয়তো মিশনটা শেষ করে ফেলবে। সেই কনসাইনমেন্ট আসে পানিপথে, আর সেখান থেকে সেটা ডাঙ্গায় নিয়ে আসে তেলেগু আদিবাসী শ্রমিকেরা। এইটা শুনে সবাই তো অবাক হয়ে যায়, শ্রীলঙ্কায় আবার কিভাবে তেলেগু আদিবাসীরা এলো। তখন জেপি জানান, 1920 সালে শ্রীকাকুলামে ব্রিটিশরা তাণ্ডব চালিয়েছিল। তখন সেখান থেকে কিছু মহিলা এবং বাচ্চা পালিয়ে গিয়েছিল এবং আশ্রয় নিয়েছিল শ্রীলঙ্কায়। সেখানে একটা দ্বীপেই ওরা থাকতে শুরু করে। এর মধ্যে ওরা অনেকেই দেশে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের সরকার আর ওদেরকে কখনোই অ্যাকসেপ্ট করেনি। এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই শ্রীলঙ্কায় লেগে যায় গৃহযুদ্ধ, আর এতে সেখানকার স্থানীয়রা ওদেরকে অনেক অত্যাচার করতে শুরু করে। আর এই ব্যাপারটার সুযোগ নেয় আদিয়াপ্পা। সে ওদেরকে বলে, তোদেরকে তো নিজের দেশই নিচ্ছে না, এখন তোরা যদি এখানে ভালোভাবে বেঁচে থাকতে চাস তাহলে আমি যেটা বলবো সেটাই করতে হবে, তা না হলে এখানকার স্থানীয়রা তোদেরকে ছিঁড়ে খাবে। আর অন্য কোনো উপায় না থাকায় ওরাও আদিয়াপ্পার কথায় রাজি হয়ে যায়। এখন ওই আদিবাসী শ্রমিকদের লিডার হচ্ছে সুরিয়ার বড় ভাই শিবা। তো সেখান থেকেই নিজের ভাইকে নিয়ে আসতে হবে সুরিয়াকে। এরপর আরো কিছুদিন চলে ওর ট্রেনিং, আর এরপরই ওকে ধরিয়ে দেয়া হয় শ্রীলঙ্কান পুলিশের হাতে। তবে সুরিয়াকে জেপি আগেই বলে দিয়েছিল যে তুমি কোনোভাবেই তোমার ভাইয়ের কাছে আগে যেও না, ওখানে গিয়ে তুমি এমন কিছু কাজ করবে যেন ওই তোমার কাছে আসে, না হলে কিন্তু তোমাকেও সন্দেহ করবে। সুরিয়াকে জেলে ভরার একটা কারণ ছিল যে শিবা সহ তার দলবল পুলিশের হাতে ধরা পড়েছিল এবং জেলেই ছিল। এইখানে আসার পরপরই শিবার খোঁজ করতে শুরু করে সুরিয়া, কিন্তু কোথাও সে শিবাকে খুঁজে পাচ্ছিল না। তারপরে হঠাৎ করে একদিন ওই আদিবাসী শ্রমিকদের সে পেয়ে যায়। প্রথম দেখার সাথে সাথেই ঝামেলা দিয়ে শুরু, তারপর ওদের সাথে গিয়ে সে তাসও খেলে। এমন চলতে থাকলে সুরিয়ার কাছ থেকে ওরা অনেকগুলো টাকা পাবে, কিন্তু কোনোভাবেই টাকা দিতে রাজি হয় না সুরিয়া। এর জন্য ওদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই মারামারি, আর তারপরে সেইখানে এন্ট্রি নেয় শিবা, আর সুরিয়াকে সে মারতে শুরু করে। 18 বছর পর বড় ভাইকে দেখে খুশিতে সুরিয়া আত্মহারা, আর তাই খুশি মনেই সে ভাইয়ের হাতে মার খেতে থাকে। কিছুক্ষণ মার খাওয়ার পরে সুরিয়াও মারতে শুরু করে ভাইকে। ওদের মারামারি দেখে তো এমন মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই হচ্ছে, কেউ যেন কারো চাইতে কম যায় না। মারামারির এক পর্যায়ে শিবা সুরিয়ার পেটের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয়। এতে সুরিয়া বলে ওঠে, আমাকে মারলে একেবারে জানে মেরে ফেলো, আর আমি যদি বেঁচে থাকি তাহলে কিন্তু তোমাকে আমি পরে মেরে ফেলবো। এই কথাটা শুনে শিবা বুঝতে পারে যে এইটা ওর ছোট ভাই সুরিয়া, কারণ ছোটবেলা থেকে সুরিয়া সবসময় এই ডায়লগটাই দিত। এইটা বুঝতে পেরে শিবা ওর দিকে অবাক চোখে চেয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশ আর সবাইকে থামিয়ে দেয়। সন্ধ্যাবেলাতে নিজের ক্ষমতা খাটিয়ে শিবা তার ছোট ভাই সুরিয়াকে ডাকিয়ে নেয় তার কাছে।
কিন্তু সুরিয়া কোনোভাবেই ওর সাথে কথা বলতে চায় না। তারপরেও অনেকক্ষণ অনুরোধ করার পর সে কথা বলে। আসলে সুরিয়ার রাগও জায়েজ, কারণ গত 18 বছর শিবা জীবিতই ছিল, কিন্তু সে একবারের জন্য তাদের খোঁজ করার চেষ্টা করেনি। তবে শিবা বলে, আমার একটা কারণ ছিল, যেই কারণে আমি আসতে পারিনি তোদের কাছে। কিন্তু ওর কোনো কথাই শুনতে চাইছিল না সুরিয়া। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। তারপর এক পর্যায়ে দুজনের আবারও মিল হয়ে যায়। তখন সুরিয়া ওর ভাইয়ের সাথে থাকতে চায়, কিন্তু ওকে কোনোভাবেই নিজের কাছে রাখতে চায় না শিবা, কারণ ওর জীবনের কোনো গ্যারান্টি নেই, আর সে যেখানে থাকে ওখানে জীবন মানেই বিপজ্জনক। তখন সুরিয়াকে তার মায়ের কাছে চলে যেতে বলে এবং তার দেখাশোনা করতে বলে। কিন্তু শিবাকে অবাক করে দিয়ে সুরিয়া জানায়, গত 2 বছর আগে তার মা মারা গেছেন, আর এখন আমার আপন বলতে শুধু তুই আছিস। এখন তুইও যদি আমার সাথে এমন করিস, তাহলে আমার পৃথিবীতে আপন বলে আর কেউই থাকবে না। সুরিয়ার মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে যায় শিবা, আর শেষমেশ সুরিয়াকেও রাখতে রাজি হয়। পরদিন সকালবেলাতেই শিবা ছাড়া পেয়ে যায়। চলে যাওয়ার সময় সে সুরিয়াকে বলে, 3 দিনের মধ্যে তুইও ছাড়া পেয়ে যাবি। তখন বাইরে আসার পরে আমার সাথে তুই দেখা করিস। সেদিন সন্ধ্যাবেলাতেই ওর সাথে দেখা করতে চলে আসে জেপি স্যার এবং ওকে অনেক ইনফরমেশন দেয়। ওই জায়গা থেকে তোর ভাই শিবা, তোর ভাবি এবং এক ভাতিজাকে বের করার দায়িত্ব আমার। যদিও তোর ভাবিকে বের করতে একটু ঝামেলা হবে, কারণ ওই ট্রাইবের কোনো নারীকে গ্রাম থেকে বের হতে দেয়া হয় না। এই জন্য ওদের হয়ে যেসব ছেলেরা কাজ করে তারা যেন পালিয়ে না যায়, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এরপরও আমি ব্যাপারটা দেখে নেব। তুমি যখন সেখানে যাবে তখন আমাকে একটা এজেন্টের সাথে দেখা করতে হবে। ওই এজেন্টের একটা ছবিও দেখায় সুরিয়াকে। মূল কমিউনিকেশন তুমি ওর সাথেই করবে। সাথে সুরিয়াকে একটা নাম্বারও ধরিয়ে দেয় জেপি। যদি কোনোদিন ওখানে গিয়ে সেনাবাহিনীর হাতে ধরা পড়ো, তবে এই নাম্বারে একটা কল করবে আর কোড ওয়ার্ড বলবে হোয়াইট স্যান্ড। তাহলে ওরা তোমাকে ছেড়ে দেবে। 3 দিন পর ছেড়ে দেওয়া হয় সুরিয়াকে। বাইরে একজন আইনজীবীর সাথে দেখা হলে তিনি সুরিয়াকে জানান যে ওকে কোথায় যেতে হবে। তারপর সেখানে আসতে একজনের সাথে দেখা হয়ে যায় সুরিয়ার। ওই লোকটাই সুরিয়াকে নিয়ে চলে আসে দ্বীপে। সেখানে আসতেই সুরিয়া খেয়াল করে দেখে একটা নৌকার উপর একটা গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করছে। আর সেখানে যেই ডাক্তারটি ছিল তিনি ছিলেন জেপির বলা সেই এজেন্ট। কিছুক্ষণের মধ্যে ওই জায়গায় চলে আসে মর্গান। তখন তাকে ডাক্তার বলে, মহিলাটার খুব বাজে অবস্থা, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কোনোভাবেই রাজি হয় না মর্গান। সে বলে, তুমি কি এই ব্যাপারটা জানো না যে এই ট্রাইবের কোনো মহিলা এই গ্রামের বাইরে পা রাখতে পারবে না? বাঁচুক মরুক যাই হবে এইখানেই হবে, হসপিটালে নিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না। তখন ডাক্তারটি তার উপর অনেক রেগে যায়। তারপরও সেখানে একটা কাপড় টানিয়ে তারা কাজ শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে সন্তানের জন্ম দেয় মহিলাটি। তখন সেই ছেলেটাকে নিয়ে হাসপাতালে যেতে চায় ডাক্তার। এইবার আর না করে না মর্গান। যাওয়ার সময় সুরিয়ার পেটে আঘাতের একটা চিহ্ন দেখতে পায় সে। তখন ওকে হাসপাতালে নিয়ে গিয়ে দেখা করে আসতে বলে, না হলে কাটা থেকে হয়তোবা ইনফেকশনও হয়ে যেতে পারে। তারপর সেই গ্রামটার মধ্যে চলে আসে সুরিয়া। দেখতে পায় এইখানে মানুষের খুবই বাজে অবস্থা। আসলে এই জায়গাতে ওদেরকে বন্দী হিসাবে রাখা হতো। ওদের নিজের কোনো স্বাধীনতা বলতে কিছুই ছিল না। তারপর গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে সদ্য বাচ্চা জন্ম দেওয়া মেয়েটার সাথে দেখা হয়ে যায় ওর। তিনি অনেক দুঃখ করে বলেন, আমি আমার বাচ্চাটাকে একবার দেখতেও পারলাম না, আর আমি তো হাসপাতালেও যেতে পারবো না। মেয়েটার মুখে এইসব কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় সুরিয়া। তবে ওরও তো কিছু করার নেই। তারপর ওর দেখা হয়ে যায় শিবার সাথে। তখন শিবা ওকে নিয়ে চলে আসে গ্রামের প্রধানের কাছে দেখা করিয়ে দেওয়ার জন্য। তখন প্রধান বলে, তোমার ছোট ভাই হোক আর যাই হোক, ও এখানে থাক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ও কখনো আমাদের একজন হতে পারবে না। তারপর সেখান থেকে কথাবার্তা শেষ করে শিবার বাড়িতে চলে আসে সুরিয়া। প্রথমবারের মতো সে দেখতে পায় তার ভাবি এবং ভাতিজাকে। বাচ্চাটার নামও রাখা হয়েছে সুরিয়া। তারপরে ভাবির সাথে অনেক গল্পগুজব করে সুরিয়া। ভাবি জানায়, ছোটবেলায় যখন শিবা এই গ্রামে এসেছিল তখন সবসময় তোমার কথা বলে কান্না করত। এখন হয়তো সে কান্না করে না, কিন্তু সবসময় তোমার কথাই চিন্তা করে। ভাবির মুখে এসব কথা শুনে সুরিয়ার মনটা শান্ত হয়। তারপরে ঘোরাঘুরি করতে থাকলে সে জানতে পারে আগামীকালকে একটা সোনার কনসাইনমেন্ট আছে চার্লি ডপ নামের একটা জায়গায়। সেদিন বিকালবেলাতেই সুরিয়া চলে আসে হাসপাতালে। তখন ডাক্তার ওর পেটটা সেলাই করে দেয়। দুইজনের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয়। এরপর সুরিয়া ওকে বলে চার্লি পয়েন্টের কথা। তখন মেয়েটি সুরিয়াকে জানায়, এখানে থাকা খুব ভালো কথা, কিন্তু এখানে কাউকেই খুব একটা বেশি বিশ্বাস করবে না। এখানে কোনো মানুষই কিন্তু ভালো নয়, এমনকি আমিও না। সেখান থেকে সুরিয়া চলে যাওয়ার পর সেই মেয়েটি কল লাগায় জেপিকে আর সবকিছু খুলে বলে। সাথে সাথেই জেপি কন্ট্রাক্ট করে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সাথে। পরদিন সকালবেলাতেই গ্রামের অনেকজন মিলে কয়েকটা বোট নিয়ে বেরিয়ে পড়ে চার্লি পয়েন্টের উদ্দেশ্যে। এদের মধ্যে সুরিয়া এবং শিবাও ছিল, আর অন্য একটা বোটে ছিল মর্গান এবং তার অন্যান্য লোকজন। সেখানে আসার পরপরই একজন ডুবুরি পানির ভেতর থেকে একটা বক্স উপরে তুলে আনে। এই পুরো বক্স ভর্তি করা ছিল সোনার বার দিয়ে। তবে কিছুক্ষণের মধ্যেই বিপত্তি বাধে। সেখানে চলে আসে শ্রীলঙ্কান সেনাবাহিনী আর তারা আক্রমণ করে ওদেরকে। ওরা তো সোনার বক্সটা ধরে নিয়েই পালাতে শুরু করে, কিন্তু সেটা যে বোটে তুলে নিবে এইটারও সময় পায় না। এই বক্সটা ধরেছিল সুরিয়া।
দুই দলের মধ্যে অনেক গোলাগুলি হয় আর এতে বেশ কিছু মানুষ আহত হয়। এরপর ওরা বোট নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে সুরিয়ার হাত থেকে সেই বক্সটা ছেড়ে দেয়। এই বক্সটা যে নেয়ার জন্য ওরা পিছু ঘুরবে সেইটারও তখন আর কোনো উপায় ছিল না, কারণ ওদের পেছনে কয়েক বোট ভর্তি সেনাবাহিনী ছিল আর কোনো মতে তারা নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এই ব্যাপারটা দেখে সবাই তো অনেক চিন্তিত হয়ে পড়ে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর মর্গান তো শুরু করে দেয় মারধর। তার বুঝতে বাকি থাকে না যে ওই গ্রামের লোকদের মধ্যে কেউ একজন পুলিশকে খবর দিয়েছে আর সেই খবরগুলো লিক করে দিচ্ছে। এতে অনেক রাগান্বিত হয়ে একজনকে মারতে থাকে সে, আর মারতে মারতে কিছুক্ষণের মধ্যেই মেরেই ফেলে লোকটিকে। সেখানে আরো 4 জন লোক ছিল, কিন্তু ওদের কাউকে গ্রামে ফিরে যেতে দেয় না মর্গান। এই ব্যাপারটা যখন ওরা জানতে পারে তখন তো তারা অনেক ক্ষেপে যায় আর কোষে 2টা চড় লাগিয়ে দেয় মর্গানের বাবা। তোকে কি এই জন্য আমি দায়িত্ব দিয়েছি? তুই ওদেরকে নিয়ে খাটিয়ে নিবি, কিন্তু তুই যদি ওদেরকে এভাবে মারতে থাকিস তাহলে কি ওরা আমাদের কথা শুনবে? তারপরেও যেহেতু মেরেই ফেলেছিস, এখন আর কি করা, লাশটা পানিতে ফেলে দে। তারপরই আদিয়াপ্পার কথা মতো লাশটা পানিতে ফেলে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে সেই লাশটা ভাসতে ভাসতে চলে আসে গ্রামে, আর এইটা দেখে তো সবাই হতবাক আর কান্নায় ভেঙে পড়ে সেই লোকটার পরিবার। এই ব্যাপারগুলোতে অনেক রাগান্বিত হয়ে যায় গ্রামের সকল মানুষ আর চলে আসে মর্গানের বাড়িতে। তারপর এক পর্যায়ে ওদের মধ্যে শুরু হয় ঝামেলা। এমনি চলতে চলতে হঠাৎই শিবা এবং মর্গান দুইজনের দিকে বন্দুক তাক করে বসে। ওই সময়টা সুরিয়া সহ আরো অনেকেই বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই ভেতরে ওরা গুলির আওয়াজ শুনতে পায়। তারপর তাড়াহুড়ো করে ভেতরে এসে দেখতে পায় শিবা এবং মর্গান একে অপরের দিকে বন্দুক তাক করে আছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে মর্গানের বাবা আদিয়াপ্পা। তোরা যেই কাজটা করেছিস, তোরা কি বুঝতে পারছিস ওখানে কত টাকার সোনা আছে? আর যতক্ষণ না বের হচ্ছে কে এই খবরটা জানিয়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তোরা কেউ এইখান থেকে যেতে পারবি না। আর যখন জানতে পারবো কে এই খবর দিয়েছে, তাকে মরতে হবে। ওদের কথাবার্তা চলতে থাকলে হঠাৎ করেই সেখানে বলে ওঠে সুরিয়া, আচ্ছা আমরা যদি সোনাটা আপনাদেরকে এনে ধরিয়ে দেই তাহলে তো এদের সবাইকে ছেড়ে দেবেন নাকি? এইটা শুনে সেই কার্টেলে থাকা সবাই রাজি হয়ে যায়। তারা বলে, তুমি যদি সোনা আমাদের কাছে এনে দিতে পারো তাহলে এইখানে সবাইকেই ছেড়ে দেওয়া হবে। আর ওরা এটাও বিশ্বাস করে যে সেনাবাহিনীর ব্যারাক থেকে কোনোভাবেই সোনা নিয়ে আসা পসিবল না। তারপরেও সুরিয়ার কনফিডেন্স দেখে তারা রাজি হয়। ওরা যখন রাজি হয়ে যায় তখন সুরিয়া আরেকটা ডিমান্ড করে বসে। গতদিন যে মহিলাটা বাচ্চা জন্ম দিয়েছিল তার বাচ্চা হাসপাতালে আছে। সেই মহিলাটা একবারও তার বাচ্চাকে এখন পর্যন্ত দেখতে পারেনি। আমি যদি সোনাটা এনে দিতে পারি তাহলে ওই মাকে তার ছেলেকে দেখতে অনুমতি দিতে হবে। এই কথা শুনে গ্রামের সবাই হকচকিয়ে যায়। এইটা শুনে অনেক রাগান্বিত হয়ে মর্গান বলে, তুই কি জানিস না এই গ্রামের কি নিয়ম? এই ট্রাইবের কোনো মহিলা গ্রাম থেকে বাইরে পা দিতে পারবে না, আর এইটা ভাঙার ক্ষমতা কারো নেই। কিন্তু কার্টেলের সবাই আস্তে আস্তে রাজি হতে থাকে সুরিয়ার ডিমান্ডের প্রতি। এক পর্যায়ে শুধুমাত্র মর্গান বাদে বাকি সবাই সুরিয়ার সাথে একমত হয়। এইখান থেকে ওই ডিলটা নিয়েই চলে আসে সে গ্রামে। গ্রামে আসার পরপরই সবাই সুরিয়ার উপর অনেক ক্ষেপে যায়, কারণ সে যেই কথাটা বলেছে সেটা কোনোভাবেই পসিবল না। এমনকি কেউ কেউ তো সুরিয়াকে মারতেও যায়। তবে সবাইকে থামায় শিবা আর বলে, সুরিয়া তো অ্যাটলিস্ট একটা প্ল্যান করেছে, তোমরা কি করেছো? কারো মুখে কোনো কথাই নেই। তারপরে সবাই যখন বুঝতে পারে যে সুরিয়া তো ভালো একটা প্ল্যানই করেছে, তখন সবাই ওর প্ল্যানের সাথে যুক্ত হয়। ওদের হাতে সময় আছে মাত্র 3 দিন। তারপর সেই ব্যারাক থেকে বড় ক্যান্টনমেন্টে স্থানান্তর করা হবে সোনাগুলোকে। তো যা করার এই 3 দিনের মধ্যেই ওদেরকে করতে হবে। সেদিন থেকেই সুরিয়া আর্মিদেরকে পর্যবেক্ষণ করতে শুরু করে দেয়। এইভাবেই কেটে যায় 3 দিন। ওরা 2টা আর্মি জিপ ম্যানেজ করে ফেলে আর যা যা প্রয়োজন সবকিছুই ম্যানেজ করে, সাথে সুন্দর একটা প্ল্যানও বানিয়ে ফেলে। যখনই ব্যারাক থেকে গোল্ডগুলো নিয়ে এসে বের হবে তার পরপরই শুরু হবে ওদের মিশন। ওদের ট্রান্সফার রুটের মধ্যে একটা জঙ্গল পড়বে আর সেখানেই কাজটা করতে হবে সুরিয়াদের, কারণ জঙ্গলটা পার হলেই শহর, আর একবার যদি শহরে গাড়ি চলে যায় তাহলে কোনোভাবেই স্বর্ণ চুরি করতে পারবে না ওরা। কিছুক্ষণের মধ্যেই সোলজাররা বেরিয়ে পড়ে তাদের জিপগুলো নিয়ে, আর এরা ওদেরকে ফলো করতে শুরু করে। যেতে যেতে হঠাৎ করেই তারা তাদের প্ল্যান অনুযায়ী বাইকে থাকা একজন সোলজারকে ফেলে দেয়, আর সেইখানে চলে যায় সুরিয়া। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাতির সাহায্য নিয়ে ওরা মেইন জিপ বাদে বাকি সবগুলোকে আটকে ফেলে। ওদের হাতে খুব একটা সময় না থাকায় ওরা খুব তাড়াতাড়ি কাজ করছিল। মেইন জিপে থাকা সকল সোলজারকে ওরা বেঁধে ফেলে আর সেটার কন্টেইনারে থাকা তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বের করে ফেলে সেই সোনার বাক্সটা। যতক্ষণে সেখানে জিপগুলো চলে আসে ততক্ষণে বাকি জিপগুলো সেখানে চলে আসে আর ওদেরকে ধাওয়া করতে শুরু করে। এই গাড়িটার মধ্যে ছিল সুরিয়া আর শিবা। অনেকক্ষণ ধরেই ওদেরকে তাড়া করতে থাকে সোলজাররা। তারপর এক পর্যায়ে ওরা দুজন গাড়ি নিয়ে অনেকটাই সামনে চলে আসে। দেখা যায় একটা কন্টেইনার খুলে যায় আর সেইটার মধ্যে সুরিয়ার গাড়িটা ঢুকিয়ে দেওয়া হয়। সোলজাররা ওইদিকে যায় কিন্তু একবারের জন্য বুঝতে পারে না যে সুরিয়া এই গাড়ির মধ্যেই রয়েছে।
এখন খুব সাধারণভাবে ওরা যাত্রা করতে থাকে। পথে দেখা যায় একটা জায়গায় আর্মির চেকপোস্ট বসানো, সব গাড়িগুলোকে ওরা চেক করছিল। এতে ওদের আর বুঝতে বাকি থাকে না যে হয়তো বা কেউ খবর দিয়েছে। এই জন্যই এই জায়গায় চেকিং করছে আর্মিরা, কারণ এর আগে কোনোদিনও এই জায়গায় চেকপোস্ট বসেনি। ওরা দুই ভাই বাদে গাড়িতে থাকা সবাই নেমে যায়। তারপরে সুরিয়াকেও গাড়ি থেকে নেমে যেতে বলে শিবা। ওর পেছন পেছন সেও আসবে, কিন্তু কোনোভাবেই শিবার কথা বিশ্বাস করে না সুরিয়া, কারণ এর আগের বারও শিবা ওকে এই কথা বলেই পালিয়ে গিয়েছিল। কিন্তু 18 বছর হয়ে যাওয়ার পরেও সে নিজ থেকে আর আসেনি। এই জন্য এবারও সুরিয়া কোনোভাবেই তার কথায় বিশ্বাস করে না। এইভাবে তর্কাতর্কি করতে করতে কেটে যায় অনেকক্ষণ। সামনে প্রায় সকল গাড়ির চেকিং শেষ, আর এখন সুরিয়াদের গাড়ির পালা। কিন্তু ওদের গাড়িটা একটুও আগায়নি। এতে ওদের গাড়িটা অনেক দূরেই পড়ে আছে। এই ব্যাপারটা সোলজাররা বুঝতে পারে যে সামথিং ইজ রং ইন হিয়ার, আর ওদেরকে ওয়ার্নিং দেয়, কিন্তু কোনো কথাই ওরা দুজন শুনছিল না। তারপর সেখানে একটা ওয়ার্নিং শটও দেয়। এইবার ওদের আর বুঝতে বাকি থাকে না যে ওরা ফেঁসে গেছে। তখন গাড়িটা দ্রুত গতিতে আগাতে থাকে সুরিয়া, আর আর্মিরা ওদের দিকে গুলি করেই যাচ্ছিল। ওদের থামাথামির কোনো নামগন্ধই নেই। এমন করতে করতে এক পর্যায়ে দুইজনই গাড়ি থেকে নেমে পড়ে। শিবা সেখানে থাকা এক সোলজারকে ধরে ফেলে আর সুরিয়াকে পালিয়ে যেতে বলে, কিন্তু পালায় না সুরিয়া, আর একটা পুলিশের ঢাল নিয়ে সে আগাতে থাকে। এদিকে সেনাবাহিনী ওর উপর গুলি চালিয়েই যাচ্ছে। অনেকক্ষণ ধরে এমন করার পর হঠাৎ করে সুরিয়া খেয়াল করে দেখে যে সামনেই একটা টেলিফোন লাইন। তখন একটা স্মোক গ্রেনেড ব্লাস্ট করে সেই টেলিফোনটার কাছে এগিয়ে যায় আর গিয়ে কল দেয় ওই নাম্বারটাতে, যেই নাম্বারটা জেপি ওকে দিয়েছিল ইমার্জেন্সির জন্য। সেখানে কল লাগার পরপরই সে কোডটা বলে, হোয়াইট স্যান্ড। কিছুক্ষণের মধ্যেই গোলাগুলি বন্ধ হয়ে যায়। তখন সেখানে থাকা আর্মি জেনারেল সকল সোলজারকে গুলি করতে বারণ করে। তারপর আস্তে আস্তে সুরিয়া যায় শিবার কাছে। তখন জেনারেল বলে, ওরা ইন্ডিয়ান সোলজার, ওদেরকে ছেড়ে দাও। এই কথাটা শিবা শুনতে পায়। তখন যেন সে আকাশ থেকে পড়ে। ওর পুরো দুনিয়াটাই যেন ওলট পালট হয়ে যায়। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সেখান থেকে গাড়িটা নিয়ে চলে আসে তারা মর্গানের বাড়িতে, আর সোনার বাক্সটা ফিরিয়ে দেয় কার্টেলদেরকে। ওদের চুক্তি অনুযায়ী ওদের আর কিছুই বলা হবে না, ছেড়ে দেয়া হবে। সাথে সদ্য জন্ম নেয়া বাচ্চার মাও গ্রাম থেকে বাইরে যাওয়ার পারমিশন পেয়ে যায়, আর ওকে গ্রাম থেকে বাইরে বার করে মর্গান। পুরো গ্রামের মানুষ দেখছিল এই ব্যাপারটা, যেন ওদের ঈদের দিন লেগে গিয়েছিল। এত বছর পর প্রথমবার গ্রামের কোনো মহিলা এই দ্বীপের বাইরে পা রাখছে। এ যেন নতুন একটা ইতিহাস হয়ে গেল। গ্রামের মানুষ তো খুবই খুশি, আর বুঝতে পারে যে সুরিয়া ওদের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে। তার পরপরই সেই মহিলাটিকে নিয়ে আসা হয় হসপিটাল। ওনার বাচ্চাকে দেখে তো উনি অনেক খুশি, আর এইটার জন্য অনেক করে ধন্যবাদও জানায় সুরিয়াকে। অন্যদিকে দেখা যায় মর্গানের মন অনেক খারাপ। সে মন খারাপ করে তার বাবার কাছে বসে আছে। তখন তার বাবা ওকে অনেক সান্ত্বনা দেয়। আসলে বাবার কাছে কার্টেলের প্রতিপত্তি ছিল মূল ব্যাপার। তার ছেলে যে এত অপমানিত হলো এটাতে সে কেয়ারই করে না। এগুলো বলেই সেখান থেকে চলে যায় বাবা। ঠিক তখনই মর্গানের ডান হাত বলে ওঠে, বস, আপনি খালি একবার অর্ডার দিয়ে দেখুন, এই বুড়োটাকে পৃথিবী থেকেই সরিয়ে দেব। তখন মর্গান অনেক রাগান্বিত স্বরে বলে ওঠে, তুই ভুলে যাস না উনি আমার বাবা। তুই যা বলেছিস এবারের জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরপরে যদি তোর মুখ থেকে এমন কথা শুনি তাহলে কিন্তু তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। এদিকে প্রথমবারের মতো গ্রাম ছেড়ে কোনো মেয়ে বাইরে যেতে পেরেছে। এতে গ্রামে তো উৎসবেরই আমেজ লেগে যায়। সবাই অনেক খুশি, চলতে থাকে ওদের এই উৎসব। এর মধ্যেই সুরিয়া শিবাকে বলে, তোকে, ভাবিকে এবং ভাতিজাকে আমি নিয়ে যাব ইন্ডিয়ায়। এইখানে তোদের জীবনের কোনো গ্যারান্টি নেই, আর এখানকার মানুষ যে কখন মারা যাবে তারও কোনো ঠিক নেই। এই জন্য আমাদের সবার জন্য ভালো হবে যে আমরা নিজের দেশে ফিরে যাই। প্লিজ ভাই, তুই না করিস না। কিন্তু কোনোভাবেই রাজি হয় না শিবা, কারণ এই গ্রামের সবগুলো মানুষই এখন তার পরিবারের মতো। এদেরকে ছেড়ে যদি সে চলে যায় তাহলে এখানে থাকা সবাইকে মরতে হবে। এটা কোনোভাবেই চায় না শিবা। গ্রামে উৎসব চলতে থাকলে হঠাৎ করে একজন ধরে নিয়ে আসে আরেকজন ব্যক্তিকে। এই লোকটাই নাকি পুলিশকে খবর দিয়েছিল। ওকে অনেক মারধর করতে থাকে সবাই, আর বলতে থাকে, আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম অন্যজনকে, এজন্য ওর পিছে আমি আঠার মতো লেগে থাকি। মানে সেই লোকটা সন্দেহ করেছিল সুরিয়াকে, কারণ সে গ্রামে আসার পর থেকেই এইসব ঝামেলা হচ্ছে। সুরিয়া যেখানেই যেত ওর পিছে পিছে যেত লোকটা, কিন্তু পরে গিয়ে দেখতে পায় যে অন্য একজন ছিল আসল দোষী। ওকে মারধর করতে থাকলে হঠাৎ একটা খবর আসে, আদিয়াপ্পা মারা গেছে। এটাতে গ্রামের সবাই তো স্তম্ভিত হয়ে ওঠে, সাথে অনেক ভয়ও পায়, কারণ এতদিন তো মর্গানকে তার বাবাই থামিয়ে রেখেছিল। এখন তো তাকে থামানোর আর কেউ নেই। মর্গানের যা ইচ্ছা সে তাই করবে, এমনকি পুরো গ্রামের সবাইকে সে মেরেও ফেলতে পারে। সে একটা পিশাচ। এদিকে দেখা যায় মর্গান তার বাবার কাপড় চোপড় পরেছে, আর অন্যদিকে তার ডান হাত ওর বাবাকে পানিতে ফেলে মারছে। কিছুক্ষণের মধ্যেই মর্গান রেডি হয়ে বেরিয়ে আসে। ততক্ষণে কার্টেলের সবাই এসে উপস্থিত হয়েছে ওদের বাড়িতে, সাথে গ্রাম থেকেও অনেকেই এসেছিল।
তখন মর্গান সেখানে অভিনয় করতে শুরু করে। সে বলে, আমার বাবা হুইল চেয়ার থেকে পানিতে পড়ে মারা গেছে। ওই সময়টায় বাড়িতে কেউই ছিল না, এর জন্য ওনাকে বাঁচানো সম্ভব হয়নি। আমার একটা অনুরোধ আছে, ইদানিং আমার বাবা গ্রামের সবার প্রতি অনেক সদয় হয়েছিলেন, আর এই জন্য আমি এটাই চাইবো যে আমার বাবাকে শেষবারের মতো যেন গ্রামের সবাই দেখে, এমনকি গ্রামের মহিলারাও। এর সাথে আগামীকাল ওদের সবার জন্য ভোজনেরও ব্যবস্থা করা হবে। আমরা সবাই পরিবারের মতো একসাথে খাবার খাবো। মর্গানের মুখে এসব কথা শুনে খানিকটা থতমত খেয়ে যায় শিবা, কারণ সে বুঝে গিয়েছিল হয়তোবা কোনো একটা ঝামেলা তো আছে। কারণ মর্গান এত ভালো মানুষ তো না যে ওদের এইভাবে ইনভাইট করবে। যদিও সুরিয়ার এখানে আসার একটু ইচ্ছা ছিল না, কিন্তু কার্টেলের সবাই ওকে অনেক রিকোয়েস্ট করে, আর এইখানে না বলতে পারে না সুরিয়া। সেখান থেকে যখন শিবারা সবাই গ্রামে এসে পৌঁছে, তখনই দেখা যায় গ্রাম্য প্রধান ওই ধোকা দেয়া লোকটাকে সবার সামনে মেরে ফেলে। আসলে এই গ্রামে ধোকাবাজের কোনো জায়গা নেই, যে ধোকা দেবে তাকে মরতেই হবে। এই ব্যাপারটাতে আরো অনেক বেশি ভয় পেয়ে যায় শিবা। সাথে সাথে সে চলে আসে সুরিয়ার কাছে আর ওকে দেশে ফিরে যেতে বলে, কিন্তু কোনোভাবেই সে শিবাকে ছাড়া দেশে ফিরবে না। যদি দেশে ফেরে তাহলে শিবাকে নিয়েই ফিরবে, আর বলতে থাকে, ভাইয়া এখানে আমার আরেকটা কাজ বাকি আছে, যে কনসাইনমেন্টটা আসবে ওটার নাম্বার আমার লাগবে। কিন্তু নাম্বারটা সুরিয়াকে কোনোভাবেই দিতে রাজি হয় না শিবা, আর তার সাথে সে যাবে না এটাও জানায়। এতে সুরিয়া তো অনেক রেগে যায় আর মুখ ফসকে এক পর্যায়ে বলে ওঠে, তুই বাড়ি থেকে পালানোর পরে কেটে গেছে 18টি বছর, এখন পর্যন্ত মা আমার সাথে আর ভালো করে কথা বলে না। এই কথা শুনে তো হতবাক হয়ে যায় শিবা, কারণ সুরিয়া যেদিন ওর সাথে প্রথম দেখা করেছিল সেদিন সে বলেছিল তাদের মা মারা গেছে গত 2 বছর আগে। তার মানে শিবার কাছাকাছি থাকার জন্য সে মিথ্যা কথা বলেছিল, আর সুরিয়ার মেন উদ্দেশ্যই হয়তো ছিল এই কনসাইনমেন্টটা। এগুলোতে অনেক রাগান্বিত হয়ে যায় শিবা। তারপরেও সে কন্টেইনারের নাম্বারটা দেয় সুরিয়াকে আর বলে, ওই কন্টেইনার থেকে মাল আনলোড আমি করব, তো যেই আসুক না কেন ওখান থেকে মাল নিয়ে যাওয়ার আগে আমাকে মারতে হবে। এইটা শুনে তো এবার অনেক চিন্তায় পড়ে যায় সুরিয়া, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে দেখা যায় জেপি স্যারকে কেউ একজন কল দেয় এবং মিশনটা ক্যান্সেল করতে বলে, কারণ এখন পর্যন্ত সুরিয়া জেপিকে যে ইনফরমেশনগুলো দিয়েছিল সবগুলোই ভুয়া। এমনকি সেই ট্রাইবের সাথে সোনা চুরি করে সে ধোকাও দিয়েছে জেপিকে, কিন্তু কোনোভাবেই জেপি রাজি হয় না, শুধু বলে আজকে রাতে দেখবে কি বড় ধামাকাটা হয়। আর এরপরেই দেখা যায় কেউ একজন জেপির সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সেটা কে ছিল তার মুখটা দেখানো হয় না। পরদিন সন্ধ্যাবেলাতে শিবারা সবাই গ্রামে চলে আসে মর্গানের বাড়িতে ওর বাবাকে শেষবারের মতো দেখার জন্য। সেখানে খাবার দাবার খাওয়া হয়, আর আসার পর থেকেই সেখানে শুরু হয়ে যায় আতিথেয়তা। এই ব্যাপারগুলোতে গ্রামের সবাই তো বেজায় খুশি, তারা মনে করছিল হয়তোবা ভালো হয়ে গেছে মর্গান। সেই প্রোগ্রামটায় কার্টেলের সবাই উপস্থিত ছিল। তখন একজন প্রধানকে ভেতরে ডেকে নিয়ে যায় মর্গান আর ওকে সবকিছু খুলে বলে, আমি এটা নিশ্চিত যে সুরিয়া আর শিবার মধ্যে কেউ একজন তো পুলিশের ইনফর্মার, কিন্তু ওদের দুজনের মধ্যে যে কে ইনফর্মার এইটা আমি ঠিক বলতে পারছি না। তারপরে তাকে কিছু ডকুমেন্টও ধরিয়ে দেয় মর্গান। আসলে এই ডকুমেন্টগুলো মর্গানকে দিয়েছিল তার ডান হাত, মূলত সেও ছিল জেপিরই একজন এজেন্ট, আর গতকালকে জেপির সাথে সেই দেখা করতে এসেছিল। আসলে জেপি নিজেও ভালো মানুষের মুখোশ পরে থাকতো, যদিও সে দেশের জন্য ভালোই করছিল, কিন্তু যে এজেন্টগুলো ওকে ভরসা করছিল তাদেরকে সে বিক্রি করছিল। ওর মতে দেশের ভালো করতে গেলে কিছু কোলাটেরাল ড্যামেজের তো প্রয়োজন হয়, আর এর জন্যই সে এইসব কাজগুলো করছিল। মর্গানের কাছ থেকে এইসব প্রমাণ পেয়ে হতবাক হয়ে যায় কার্টেলের সবাই। তার পরপরই বাইরে এসে তারা শিবাকে জিজ্ঞেস করে। এটা শুনে বড় রকমের একটা শক খেয়ে যায় শিবা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। যদি সে সুরিয়ার নাম বলে দেয় তাহলে তারা ওকে মেরে ফেলবে। নিজের ছোট ভাইকে কোনোভাবেই সে মরতে দিতে পারে না। এই জন্য সে বলে দেয়, পুলিশের ইনফর্মার আসলে আমি, আমার সাথে যা করার করুন, এইখানে থাকা কোনো মানুষ জানে না এই সম্পর্কে। এই কথা শুনে শিবাকে মৃত্যুদণ্ড দেয় কার্টেলের সবাই মিলে। কিন্তু এইখানেই মর্গান তার আসল চাল চালে। ওকে মেরে ফেললে তো আমার মনে হয় না সবকিছু ঠিক হবে, কারণ আমাদের এই কনসাইনমেন্টের ব্যাপারে সে যে ওর গ্রামের কতজনকে বলে রেখেছে তার তো কোনো ঠিক নেই। এই জন্য ওদের সবাইকে মরতে হবে। শিবা বারবারই বলছিল যে না, শুধু আমিই জানি, এটা আর কেউ জানে না। তারপরেও ওর মুখের কথা কোনোভাবেই মানছিল না মর্গান। আর কিছুক্ষণের মধ্যেই কার্টেলের সবাই ভোট দেয় গ্রামের সবাইকে মেরে ফেলার জন্য। প্রথমেই মর্গান পেছন থেকে চাকু চালায় শিবার পিঠে, এতে ধরাশায়ী হয়ে পড়ে শিবা। আর তারপর মর্গান ওর বাকি লোকদেরকে আদেশ দেয় সবাইকে হত্যা করার জন্য। কিছুক্ষণ আগের এই শান্তশিষ্ট উৎসব মুখর পরিবেশটা একদম রক্ত দিয়ে মাখিয়ে যায়। সব দিক থেকেই শুধু মানুষের আহাজারির শব্দ শোনা যাচ্ছিল। সেখানে থাকা অনেক মানুষকে মেরে ফেলা হয়। এইদিকে চলছিল গ্রামের মানুষকে মারার কাজ, আর অন্যদিকে দেখা যায় সুরিয়া চলে আসে ওই ডাক্তার মেয়েটার কাছে। ওকে সে মনের সকল কথা খুলে বলে। তখন ডাক্তার মেয়েটা ওকে সেখান থেকে চলে যেতে বলে নিজের দেশে।
কিন্তু কোনোভাবেই ওর ভাই শিবাকে ছাড়া সেখান থেকে যাবে না সুরিয়া। মেয়েটি অনেক করে বোঝাতে থাকে ওকে, শেষমেশ তো বলেই ফেলে যে তোমার ভাই আসলে একটা রাক্ষস, সে নিজের বাবাকে মারতে পেরেছে, সে আবার মানুষ হয় কি করে। তখন সেই ডাক্তারকে অবাক করে দিয়ে সুরিয়া বলে, আমার বাবাকে আমার বড় ভাই মারেনি, আমার বাবাকে তো মেরেছিলাম আমি, আসল রাক্ষস আমি, আর এতদিন আমাকে বাঁচানোর জন্য আমার ভাই পালিয়ে বেরিয়েছে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, দেখা যায় ওদের বাবা ওদের মাকে অনেক মারধর করছিল। ওরা দুই ভাই প্রতিবাদ করতে আসলে ওদেরকেও মারতে শুরু করে। শিবাকে বেদম মারছিল ওর বাবা, তবে শিবা ছিল খুবই শান্ত প্রকৃতির একটা ছেলে, এজন্য সে টু শব্দটাও করছিল না, শুধু মুখ বুঝে মার খেয়েই যাচ্ছিল। কিন্তু ছোটবেলা থেকেই একটু উচ্ছৃঙ্খল ছিল সুরিয়া। সে একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে তার বাবাকে পেছন থেকে মাথায় আঘাত করে। এতে কিছুক্ষণের মধ্যেই তার বাবা মারা যায়। আর এই ব্যাপারটা ঘটে যাওয়াতে ওরা বুঝতে পারছিল না যে ওরা আসলে কি করবে, আর ঠিক এই কারণে ছোট ভাইকে বাঁচানোর জন্যই শিবা সেখান থেকে পালিয়ে যায়। কাহিনীটা আবারও বর্তমানে চলে আসে। এখান থেকে সুরিয়া চলে যেতে থাকে, কিন্তু ওকে থামায় মেয়েটি। আসলে ওদের দুজনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছিল, আর এভাবেই কেটে যায় অনেকটা সময়। মেয়েটার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে সুরিয়া। তারপর যখন ওদের ঘুমটা ভাঙে, তখন দেখতে পায় মেয়েটি জানালার পাশে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। মেয়েটির মুখের চাহনি দেখেই সুরিয়া বুঝে ফেলে যে কোনো একটা গড়বড় তো আছে, আর সে অনেক তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে ওই গ্রামের মানুষজনকে মেরেই চলছিল মর্গানের লোকজন। অনেকক্ষণ এভাবে চলার পর কয়েকজন মিলে একটা দরজা ভেঙে চলে আসে বাইরে, কিন্তু বাইরে এসেও যেন ওদের রক্ষা হয় না, ওদেরকে তারপরেও মারতে থাকে এরা। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শিবার জ্ঞান ফিরে এসেছে, সে এখনো মারা যায়নি। শিবা বাইরে এসে দেখতে পায় চারদিকে শুধু লাশ আর লাশ। একসময় তার চোখ পড়ে তার ছেলের দিকে। ছেলেকে বাঁচানোর জন্য আহত অবস্থাতেই সে সবার সঙ্গে লড়ে। একসময় গাড়ি নিয়ে দরজা খুলে দিতে যায়, তবে সেই গাড়িতেও আগুন লাগিয়ে দেয় মুরাগানের লোকজন। তবুও সে থেমে থাকে না, গাড়ি দিয়ে দরজা ভেঙে ফেলে। তখন সবাই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে। মুরগান সবাইকে শেষ করে দিতে বলে, কিন্তু ক্যাস্টেল মুরাগানকে বলে, অনেক হয়েছে, ওদের ছেড়ে দাও, ওদের গাছের গোড়া কেটে দিয়েছ, ওরা আর উঠতে পারবে না। মুরগান তার লোকদের থামতে বলে, আর সব লাশ বাইরে ফেলে দিয়ে আসার হুকুম দেয়। সুরি পাগলের মতো ছুটে আসে পোর্টে, কিন্তু এসে দেখে কোনো জাহাজ নেই, ট্রলারও নেই, চারদিকে অন্ধকার। তাই আর দেরি না করে সাঁতরে পার হয় বিশাল সমুদ্র, পৌঁছে যায় দেবীতে। সেখানে সে যা দেখে তাতে একদম স্তব্ধ হয়ে যায়। চারদিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মানুষের চিৎকার শোনা যাচ্ছে। একটু দূরে নদীর ধারে পড়ে আছে অনেক মানুষের লাশ। হঠাৎ তার চোখ পড়ে তার ভাতিজার দিকে। সে চুপ করে বসে আছে। তারপর ভাবির লাশ খুঁজে পায় এবং তাকে বুকে টেনে নেয়। ভাবির মুখের শেষ কথাগুলো তার কানে বাজে। তখনই নজর পড়ে তার ভাই শিবার দিকে। নিজের ভাইয়ের নিথর শরীর দেখে সে একদম ভেঙে পড়ে। যে ভাইকে খোঁজার জন্য সে এসেছিল, সেই ভাই এখন আর নেই। ভাইয়ের লাশের পাশে বসে কান্না করতে থাকে শরীর। ঠিক তখনই দেবদাসীদের গুরু তাকিয়ে থাকে রাজার ভাস্কর্যের দিকে। গম্ভীর কণ্ঠে বলে, তুমি বলেছিলে এক মহাযোদ্ধা আসবে। 70 বছর হয়ে গেল, তবুও আমরা আমাদের মহারাজাকে পেলাম না। অসংখ্য প্রাণ গেল, রক্ত ঝরল, কিন্তু সেই রাজার দেখা পেলাম না। হঠাৎ গুরুর চোখ চলে যায় সুরির দিকে। দেখে সুরির আগে অগ্নিমূর্তি হয়ে কোস্টালদের জাহাজটা পানিতে নামানোর চেষ্টা করছে। সেই দৃশ্য দেখে গুরুর মনে পড়ে যায়, অনেক আগে একজনকে জিজ্ঞেস করেছিল, আমরা আমাদের রাজাকে কিভাবে চিনব? উত্তরে বলা হয়েছিল, সে অনেক শক্তিশালী হবে, তার শক্তি দেখে সমুদ্র কেঁপে উঠবে, আর তার পিঠে থাকবে এক বিশেষ চিহ্ন। গুরু তৎক্ষণাৎ চোখ রাখে সুরির পিঠে, এবং সেখানে স্পষ্ট দেখতে পায় সেই চিহ্ন। সঙ্গে সঙ্গে সে বলে ওঠে, আমরা আমাদের মহারাজাকে খুঁজে পেয়েছি। মুহূর্তে সবাই এগিয়ে আসে, সুরির পাশে দাঁড়িয়ে সেই জাহাজ সাগরে নামায়। সেই জাহাজে সুরি রওনা দেয় মুরাগানের রাজ্যে। সেখানে পৌঁছেই সে একে একে সব শত্রুদের মেরে ফেলতে শুরু করে। আহত হয়, রক্ত ঝরে, তবু সে থামে না। প্রতিশোধ এখনো বাকি। অবশেষে সুরি এবং তার লোকজন মুরাগানের সামনে পৌঁছায়। মুরাগান তার জন্যই অপেক্ষা করছিল। সুরি সরাসরি মারতে থাকে মুরাগানকে। শুরু হয়ে যায় তুমুল মারামারি, কেউ কারো থেকে কম না। মারামারির এক পর্যায়ে সুরি একটি গান পায়, সেটা দিয়ে গুলি করে শেষ করে ফেলে সেই নরপিশাচকে। মুরাগান মুখে ঠান্ডা হাসি এনে বলে, আমি জানতাম তুই হচ্ছিস ইনফর্মার, তবুও তোর ভাইকে আমি নিজের হাতে মেরেছি। এই কথা শুনে সুরির মাথা আরও গরম হয়ে যায়। রাগে অন্ধ হয়ে মাথা দিয়ে আঘাত করতে থাকে। এরপরও সুরির রাগ ঠান্ডা হয় না। সে একটি চাকু নিয়ে আঘাত করতে থাকে মুরাগানের শরীরে। দেবদাসীদের প্রতিটি মৃত্যুর প্রতিশোধ নেয় রক্তে রক্তে। মেরে শেষ করেও যেন সে শান্তি পায় না। এরপর শুরু করে মুরাগানের লোকদের মেরে ফেলা। গুলি ফুরিয়ে গেলে পিস্তল দিয়েই মারতে শুরু করে। কেউই রেহাই পায় না। শেষে এসে গুরু সব সত্য বলে দেয় সুরিকে। বলে, তুমি এখানে এসেছো শুধু ভাইয়ের খোঁজে নয়, তোমাকে এখানে আনা হয়েছে
তুমি সাধারণ কেউ নও, তুমি সেই ভবিষ্যৎবাণীর মহারাজা। তোমার মা আমাদের একজন ছিলেন। তোমার জীবনের প্রতিটি ঘটনা, শৈশবের হত্যা, ভাইয়ের আগমন, সব ছিল পূর্ব নির্ধারিত। তুমি আমাদের রাজা, তুমি আমাদের দেব। সুরি চুপচাপ শুধু শুনে যায়, তারপর গম্ভীর গলায় জানিয়ে দেয়, এখন থেকে তোমাদের সব দায়িত্ব আমার। তারপর সবাই মিলে তাকে রাজার ভাস্কর্যের সামনে বসায়, মাথায় পরিয়ে দেয় রাজার মুকুট। সবাই হাত জোর করে মাথা নিচু করে শ্রদ্ধা জানায় তাদের নতুন রাজাকে। তবে গল্প এখানেই শেষ নয়। ঠিক তখনই বিদেশ থেকে ফিরে আসে মুরাগানের ভাই। এসে এসে হত্যায় ঝাঁপিয়ে পড়ে, কয়েকজনকে ঠান্ডা মাথায় মেরে ফেলে, জানান দেয় কিংডম 2 এর। বোঝাই যায় কিংডম 2তে শুরু হবে আরেক দানবীয় লড়াই। এদিকে ইন্টেলিজেন্স অফিসারও আতঙ্কে পড়ে যায়, তার মাথায় ঘুরতে থাকে সেই নাম। ডক্টর অনুকেও সে সবকিছু জানায়, কারণ ডক্টর অনু জানত সেই দিন শিবাকে মারা হবে। তবুও সে সুরিকে আটকেছে। যদি একবার সুরি সেটা জানতে পারে তাহলে সে কাউকে রেহাই দেবে না। এখন সুরি একজন সাম্রাজ্যের মহারাজা, নিজের প্রজাদের রক্ষা করা, তাদের জন্য জীবন বাজি রাখা, এটাই তার পথ, যেমন তার পূর্বপুরুষও লড়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল কিংডম মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সিনেম্যাক্স বিডি। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট আই সে, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।